যত বেশি আসবে আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেশি বাড়িয়ে তুলতে হবে, কারণ জানেন তো রাত যত গভীর হয় সকাল ততই নিকটে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমত এবং আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। সকাল সকাল চলে এসেছি। এরকম একটা সকালে, শীতের সকালের সময় কিন্তু গরম গরম স্যুপ নুডলস হলে আর কিছুই লাগে না। তো আমি কিন্তু এই স্যুপ নুডলস দিয়েই আজকে ভিডিও শুরু করেছি। প্রথম যে পাতিলার উপরে যে হাতটা দেখেছেন লাইক দেওয়ার, এটা কিন্তু আমার হাত, সম্পূর্ণই আমার হাত। যেটা পাতিলার উপরে উঠে আপনাদের সকলকে বলছে ভিডিওটিতে লাইক দিয়ে না থাকলে প্লিজ এখন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর সকাল সকাল ওই যে বললাম গত ভিডিওতে আমার ছেলে একটু অসুস্থ, তো ছেলেকে তো আমি এখানে স্যুপ নুডলসটা বানিয়ে দিয়েছি। আর হঠাৎ করে দেখি আমাদের বাসার মধ্যে রান্নাঘরে একটা ভূমিকম্প এসেছে। আমি তো তোড়ঘোড় করে চলে এসেছি, ঠিক আছে, যেমন কোনো একটা কিছু হলে সাংবাদিকরা চলে আসে ক্যামেরা নিয়ে, তো আমিও তো ক্যামেরা নিয়ে চলে এসেছি। তো আমি দেখলাম যে আমার একটা বড় একটা ভূমিকম্প আমার রান্নাঘরে এসে হানা দিয়েছে। তো এই ভূমিকম্পটার নাম হচ্ছে আমার প্রাণের স্বামী। ভূমিকম্প হলে কিন্তু একটু সাউন্ড হয়, কিন্তু আমার এই যে প্রাণের স্বামীর যে আমার হাজব্যান্ডের যে ভূমিকম্প, এই ভূমিকম্পতে কোনো সাউন্ড নাই। আমাকে তো এই মানে ক্লিন করার সুযোগও দেয়নি। সে হুট করে একটা রেসিপি রান্না করবে, সেই রেসিপির জন্য যা যা লাগবে সে নগদেই কিনে নিয়ে এসছে এবং আমি জানিও না। আমি ওখানে ওই ঘরে ছিলাম, এসে দেখি যে ভূমিকম্পের কারণে আমার পুরো ফ্ল্যাট নড়তেছে। তো এই সেই ভূমিকম্প এই সেই রেসিপি। তো সে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছিলো আর লাউ নিয়ে আসছিলো। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম কী করবা, তো সে তার নিজের মনের মতো করে রান্না করছিল, যার কারণে কয়েকটা ধাক্কাও আমি খেয়েছি, কারণ আমার রান্নাঘর তো রীতিমতোই খুবই ছোট। তারপর আমি সাংবাদিকটা যেরকম কোনো একটা কিছু হলে যেমন হুমড়ে ঠুমড়ে পড়ে, তো আমিও এরকম হুমড়ে ঠুমড়ে তার উপর পড়ছিলাম, বারবার শুধু ধাক্কা খাচ্ছিলাম, ইচ্ছা করেই ধাক্কা দিচ্ছিলাম, কারণ ধাক্কা খেলে কিন্তু ভালোবাসা বাড়ে। তো যাই হোক, ধাক্কা দিয়ে দিয়ে আমি জাস্ট একটু নেওয়ার যতটুকু ক্যাপচার করতে পেরেছি অতটুকুই বুঝেছি যে কোনো একটা মশলা, সিক্রেট কোনো মশলা দিয়েছিল। তারপরে সে 2 পিস, জাস্ট 2 পিস পাঙ্গাস মাছ নিয়ে কেটে দিয়ে দিল। আর এই পার্সনটা যখনই রান্না করে তখনই আমাকে দূর দূর করে, কেন জানেন না? যাতে আমি তার রান্নার রেসিপিটা শিখে না ফেলি। মানুষরা যেমন কোনো কাজ করতে হলে, কোনো স্টাররা যেমন কোনো একটা কাজ করতে হলে সবার আগে ভয় পায় সাংবাদিকদের, তো আমার হাজব্যান্ডে কিন্তু সেম ওয়েতেই সে এই ক্যামেরা নিয়ে যে আমি নাড়াচাড়া করতেছি, তো সে তো রীতিমতো অসহ্য হয়ে যাচ্ছে আমার উপরে। কোন দিন দেখা যাবে যে আমাকে এই পাতিলার ভিতর ঢুকিয়ে রান্না করা শুরু করে দিয়েছে। আমি যে কেন ভূমিকম্প বলেছি একটু পরেই তা বুঝতে পারবেন। তো এই যে মানুষটা রান্না করেছে, আমি জাস্ট এক কথায় বলবো অসাধারণ, অসাধারণ। মানে আমি যদি পারতাম এখান থেকে 1 পিস করে লাউ প্রত্যেকটা আপু এবং ভাইয়াদেরকে খাওয়াতে মানে যদি পারতাম, তাহলে তো আমার অন্তরটা একটু শান্তি হয়ে যেত। কারণ আমাকে বলতে হতো না, আপনারাই বলতেন এটার স্বাদ কীরকম হয়েছে। মাশাআল্লাহ, মানে ওর হাতে কি জাদু আছে নাকি, কিছু একটা তো করে, যার কারণে এই ভূমিকম্পর মতো এসে হুটহাট করে রান্না করে। এবং এই লাউটা রান্না করতে তার মাত্র লেগেছিল 10 মিনিট। এই 10 মিনিটে আমাকে সে ঢুকতে দেয়নি, কারণ জানে আমি নতুন নতুন সাংবাদিকতা জয়েন করেছি। আমি এটা রেসিপি কিছুই বলতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারবো যে 2 পিস মাছ পিস পিস করে দিয়েছিল এবং সেটাকে ঘুটা ঘুটা করে রান্না করে তারপর লাউ ছেড়েছিল। আর কি কি মশলা মশলা দিয়েছে আমি আসলে সত্যি কিছুই জানি না, আমি ছিলাম না। আর এই তো এই যে ভূমিকম্প বলেছি, এই যে মাছ এনেছিল সব কিছু যেরকম চপিং বোর্ড থেকে নিয়ে শুরু করে যেরকম মানে সে আসলে যা অবস্থা হয় আর কি সেটাই দেখাচ্ছিলাম। তো ও যাওয়ার পর আমি মাছটা সুন্দর মতো প্যাকেট করে নিয়েছিলাম। আর একটা কথা বলি, আমার যে এই যে ময়না পাখি আছে আমার জামাই, ঠিক আছে, সে কিন্তু খুবই অল্প সময় রান্না করে, কিন্তু কি রান্না করে আমার মাথায় ঢুকে না। আমার মা মানে বলে না যে এই কান দিয়ে ঢুকলে আরেক কান দিয়ে বের হয়ে যায়, আমার তার রান্না বান্না সবই মাথার উপর থেকে চলে যায়, আমি কোনো কিছুই ঠিক মতো নিতে পারি না। কি কখন রান্না করে ফেলে হুটহাট করে, মানে কেমন যেন একটা তুফানের মতো আসে আর মনে হয় যে একটা তুফান চলে গেল। তো যাওয়ার পরে যেটা দিয়ে যায় সেটা হচ্ছে মধুর কিছু স্বাদ, কিন্তু ওই যে তছনছ, ঠিক আছে, বাসার অবস্থা তছনছ হয়ে যায়। তো যাই হোক, ও যাওয়ার পরে আমি এখানে একটা রেসিপি রান্না করব, সেটাই আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আমি হয়তো বা জানি না, হয়তো বা কোনো আপু ভাইয়েরা এটা এই প্রথম দেখছেন বা কেউ কেউ হয়তো বা এর আগেও খেয়েছেন। এটা পাঙ্গাস মাছের একটা রেসিপি। আর এই তো আমি পেঁয়াজ কিন্তু সুন্দর মতো কুচি কুচি করে একটা বক্সে রেখে দিই, এয়ারটাইট বক্স, যেটা আমার প্রায় 1 সপ্তাহের মতো চলে যায়। আমার এটা অনেক সুবিধা হয়, কারণ পেঁয়াজ কাটা এবং ছোলা খুবই কষ্টকর। একটা প্যানের মধ্যে তেল দিয়ে, তেলের পরে যে পেঁয়াজটা আপনি ছিটিয়ে দেবেন সেটা হচ্ছে একদম ফুলের মতো করে ছিটিয়ে দিতে হবে। ফুলের মতো ছিটিয়ে না দিলে কিন্তু ফুলের মতো সৌন্দর্য এবং খাবার কিন্তু স্বাদ ফুলের মতো আসবে না। তো যাই হোক, আমি সুন্দর মতো ফুলের মতো ছিটিয়ে দিয়েছি পেঁয়াজটাকে। এবং আমি কিন্তু যে কটা
পিস রান্না করব সেই কটা পিস কিন্তু হলুদ এবং মরিচ গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো হবে। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে, এতে করে মাছের ভিতরে লবণ এবং সব মশলা কি ভালো মতো ঢুকতে পারবে। আর এই তো আমি ঢেকে দিয়েছি, কারণ এই রেসিপিটার জন্য অবশ্যই আপনার পেঁয়াজটাকে দাগানির চাইতে একটু বেশি, মানে বেরেস্তার চাইতে একটু বেশি লাল লাল করে নিতে হবে। কারণ এটা সাদা পেঁয়াজটা যদি একটু হালকা ভাজা দেন তাহলে এটার স্বাদটা একটুও বোঝা যাবে না। এটা অবশ্যই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে, একটু হালকা পোড়া পোড়ার একটু আগে যেরকম থাকে এরকম। আর দুনিয়ার যত মশলা আছে, না 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 সরি, দুনিয়ার সব মশলা না, 4 ধরনের মশলা, হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরম মশলা, এটার মধ্যে অ্যাড করে এই মশলাটাকে আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি কষাবেন। কষাতে অবশ্যই হবে, কারণ মশলার যাতে গন্ধটা এটার মধ্যে না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা সিক্রেট মশলা দিব, যেটার কারণে এটার স্বাদ অনেক অনেক গুণ বেশি বেড়ে যাবে। সেই সিক্রেট মশলাটা অবশ্যই আমি একটু পরে দেবো, কারণ এই মশলার সঙ্গে ওই মশলা দেওয়া যাবে না, ওই মশলাটা শেষের দিকে দিতে হবে, এতে করে ঘ্রাণটা থাকবে। আমি কিন্তু এটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর এই যে সেই সিক্রেট মশলা, এটা হলো কাসুরি মেথি, এটা এমডিএচের। তো এই মেথিটা দেওয়াতে পাঙ্গাস মাছের স্বাদটা মাশাল্লাহ অনেক গুণ বাড়বে। মেথি দিয়ে মাছ মাংস কারা খান আমি জানি না, তবে যারা খাননি প্লিজ একটা বার ট্রাই করে দেখবেন, আমি কথা দিচ্ছি। যদি স্বাদ না লাগে অবশ্যই আমাকে বকাঝকা যা দেওয়ার আপনারা এই ভিডিওতে এসে দিয়ে যাবেন। আর যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু দোয়া দিতে ভুলবেন না। কতটুকু মেথি দিয়েছি এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর মেথি দেওয়াতে কিন্তু কালারটা একটু ডিপ হবে। আমি ঠিক ক্যামেরাতে আসছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না, কিন্তু মেথিটা দেওয়াতে একটা সুন্দর একটা স্মেল আসবে এবং কালারটা একটু অন্যরকম আসবে। এই জাস্ট এই একটা সিক্রেট মশলা আপনার টোটাল রেসিপিটা চুটকির উপরে এতটা স্বাদ বাড়িয়ে দিবে। এই মশলাটা দেওয়ার পরও আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছিলাম, তারপর পানি দিয়েছি, আবার কষিয়েছি, পানি দিয়েছি, আবার কষিয়েছি। আর অবশ্যই গরম পানি ইউজ করতে হবে এবং ঢাকনা দিয়ে দিয়ে কষিয়েছিলাম। আর এই যে মাছ আমি যে মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই মাছের সঙ্গে কীভাবে যেন কাঁচামরিচও চলে এসেছে। তো যাই হোক, ওরা আসলে আমার ফ্রিজে থাকতে চাচ্ছে না, ওরা বারবার বলতেছে যে মাছকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমরাও যাব, আমরাও দেখব কি করতেছেন। তো এইখানে আমি যখন মাছগুলো দিয়েছিলাম, একটা মাছ আরেকটা মাছের সঙ্গে কীরকম গুতাগুতি করছে দেখেন। ওরা কিন্তু চাইলে সুন্দর করে এক একজনের জায়গায় একজন নিয়ে বসে থাকতে পারে, কিন্তু একজন একজনের উপর উঠে মানে কি করবে তারা বুঝতেই পারতেছে না। আমার তো রীতিমতো মেজাজ গরম হয়ে যাচ্ছিলো, এর জন্য পিটিয়ে পিটিয়ে ওদেরকে জায়গা মতো বসাচ্ছিলাম। এই দেখেন কি সুন্দর, প্যান্টটা কিন্তু বড় আমার, তো ওদের ইজিলি জায়গা হয়ে যায়। ওই যে বলে বাঙালির একজনের উপর আরেকজন গুতাগুতি না করলে ভালো লাগে না, তো এইটাও তো বাঙালিদের মাছ। এখন যে কাজটা একদমই খুবই ইম্পর্টেন্ট করা, সেটা হচ্ছে মাছটা এক পিঠ আমি ভালো মতো ভেজে নিয়েছিলাম এই মশলার উপরেই, কোনো পানি দিইনি। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আরেক পিঠ আমি গুতায় উঠিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে ভেজে নিয়েছিলাম ঢাকনা দিয়ে দিয়ে। তো এগুলো তো উঠবেই না, এগুলো তো ঘুমিয়েই পড়েছে। তারপর আমি গুতা দিয়ে দিয়ে এদেরকে ঘুম ভাঙিয়ে তারপর আবার এপিট উপিট করে দিয়েছি। এরপরে আমার যতটুকু দরকার এতটুকুই পানি দিয়েছি, আমার মনের মাধুরী মিশিয়ে আমি পানি দিয়েছি। আপনাদের ঠিক যতটুকু ঝোল রাখতে হবে ঠিক ততটুকুই কিন্তু পেঁয়াজ দিতে হবে। আমার যতটুকু দরকার ছিল আমি অতটুকু পেঁয়াজ দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে ঝোলটা একটু বেশি দরকার তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আর এই তো আমি সুন্দর মতো ঢেকে আমি এখানে ঠিক 5 মিনিটের একটা অ্যালার্ম দিয়ে যাব। এই অ্যালার্মের পর কিন্তু অটোমেটিক আমার চুলা বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু অটো চুলা। তো আমি 5 মিনিটের একটা অ্যালার্ম দিয়ে আমি সুন্দর মতো ঘরে চলে গিয়েছি এবং ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। ঘরে কিন্তু অনেক কাজ ছিল, তো সেগুলো আর ক্যাপচার করতে পাইনি। আমি এখানে সুন্দর মতো রেখে আমি চলে গিয়েছি। আমি প্রায় 7 থেকে 8 মিনিট পরে আসার পর দেখি চুলা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং আপনাদেরকে একটু জাস্ট ফার্স্ট লুকটা দেখাই মাছের কি অবস্থা হয়েছিল। যারা যারা পাঙ্গাস মাছ গন্ধের কারণে খেতে পারেন না, হয়তো বা স্বাদ পছন্দ করেন কিন্তু গন্ধ লাগে, তাদেরকে বলবো জাস্ট এই রেসিপিটা একবার রান্না করবেন, আপনি মাছের কোনো গন্ধই পাবেন না। আর এটা কিন্তু অবশ্যই কাঁচা রান্না করতে হবে। আর যদি কেউ ভাজা করতে চান তাহলে সেটা টেস্টটা অবশ্যই একটু ভাজা ভাজাই আসবে। তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটু কাঁচাই করি, কারণ আমার কাছে একটু কাঁচাইটাই ভালো লাগে। আর এটাতে কিন্তু কোনো পাঙ্গাসের কোনো স্মেল থাকবে না, কোনো খারাপ লাগবে না। প্লিজ একটু কষ্ট করে আপনারা বানিয়ে খাবেন। আর আমার পক্ষে তো আর সম্ভব না কারো বাসায় যেয়ে খাওয়া দেওয়ার, কিন্তু সত্যি এই রেসিপিটা খুবই দারুণ হয়। এটা কিন্তু আমার আম্মুর পছন্দের একটা রেসিপি, তো আমার আম্মু তো নিশ্চয়ই এইটা দেখে খুবই মিস করতেছে। আর আমার মামুনিরও এটা খুব পছন্দের একটা রেসিপিটার কালার ওইখানে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছিল। খুবই ডিপ একটা কালার এসেছে ওই মেথিটার জন্য, কাসুরি মেথিটার জন্য। তো যাই হোক, আমার কাছে তো মানে কি বলবো, অমৃত খেয়েছি অমৃত। আর এই যে কাঁচামরিচগুলো আমার দিকে তাকে আমাকে রীতিমতো বলছে যে আমাকে খেয়ে নে রে বাবা, এতক্ষণ তোর ফটোশ্যুট করা লাগে। আমি এই রেসিপিটা যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। মেথি দিয়ে কিন্তু মাংস রান্না করলেও চরম স্বাদ লাগে। যারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আমি বলবো একবার যদি মুখে লাগে তাহলে আর কখনোই স্বাদটা ভুলবেন না।
আর এই তো আমি তো আর সহ্য করতে পারতেছিলাম না কতক্ষণে খাবো। তো সাহেব তো মানে এখন খাবে না, সাহেব আর একটু পরে খাবে। তো চিন্তা করলাম আমি একাই খেয়ে নিই। আমার কিছু কিউট কিউট বন্ধুরা আমার সঙ্গে জয়েন হচ্ছেন, তাদেরকে আমি একদম হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ ভিডিও নিচে আমাকে বন্ধুত্বের কমেন্ট করবে না, এতে করে আপনারা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছেন। আমি চাই না আপনাদেরকে হারাতে। তো প্লিজ দয়া করে কমিউনিটিতে একটা ছোট্ট মেসেজ, শুধু সালাম দিয়ে গেলেই হবে। আমি সুন্দর মতো সময় মতো চলে যাব আপনাদের পরিবারে জয়েন হওয়ার জন্য। বিশ্বাস করেন আমার কাছে কিন্তু অনেক ভালোবাসা, এই ভালোবাসা রাখবো কোথায় জায়গা পাই না, যার কারণে ভালোবাসার ঝুড়ি নিয়ে নিয়ে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই। কিন্তু আপনারা যদি ভিডিও নিচে কমেন্ট করেন, আপনারা কিন্তু আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছেন। আমি সত্যি বলছি, আমি কিন্তু ভিডিও নিচ থেকে সার্চ করে করে খুঁজে কিন্তু বন্ধুত্ব করতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ আমার কমিউনিটিতে একটা ছোট্ট মেসেজ রেখে যাবেন। যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, আমাকে দেখছেন ঠিকই, তাদেরকে বলবো কেন ভাই একটু সাবস্ক্রাইব করে দেন না, আমিও তো আপনার পাশে থাকতে পারি, তো থাকতে চাই। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ওইটার অল অপশনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে এই পকপকানি আমার যে পক এটা কিন্তু আপনার কানে পৌঁছাতে বেশি সময় লাগবে না, ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কানে চলে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে লাউ, ঠিক আছে, এই যে লাউটা যে ভূমিকম্পের মতো আমার জামাই এসে রান্না করলো, এটা জাস্ট মুখে দিচ্ছিলাম আর একদম মানে গলে যাচ্ছিলো এবং এত টেস্ট। এটা কিন্তু পাঙ্গাস মাছটা একদম খুঁটা খুঁটা করে ভেঙে ফেলেছিল এটার সঙ্গে। আর যারা রান্না করেছেন এই পর্যন্ত খেয়েছেন তারা তো আমার সঙ্গে অ্যাপ্রিসিয়েট করছেন, আর যারা খাননি এখনও, আমি বলবো একবার রান্না করে দেখেন। মাশাআল্লাহ, আমার তো মুখে লেগে আছে। বিকেলবেলা ছাদে কাপড় দিতে আসছিলাম এবং কাপড় নিতে আসছিলাম, তো এই সময় চিন্তা করলাম আমার একটা কলিজার আপু আছে আয়শা ব্লগসের, আয়শা আপু, আমার ময়না পাখি। ময়না পাখি, তুমি কালকে আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম লাইভ চ্যাটে, তো তোমার সেই লাইভে তুমি বলেছিলে তুমি জানো না আমার যে নিম গাছ, এই যে আমার বাসার নিচে নিম গাছ এবং এই যে কবরস্থানটা দেখিয়ে দিলাম, এই কবরস্থানের মধ্যেই কিন্তু নিম গাছ, আর এই নিম গাছে কিন্তু হিউজ পরিমাণে জিন থাকে। তুমি হয়তো বা জানো না, বা আমার সঙ্গে নতুন জয়েন করেছে এর জন্য তুমি জানো না। আমার এই জিনের কাহিনী কিন্তু আমার পুরাতন সব বন্ধুরা জানে। মোটামুটি এই জিনগুলো আমাকে ভালোই ডিস্টার্ব করে আমাদের সবাইকেই, যার কারণে এখানে বেশি ভাড়াটি আর কি থাকতে পারে না বেশি দিন। তো আমাদের যেহেতু কোনো প্রবলেম হয় না, আর আমি তোমাকে যেখান থেকে দেখাচ্ছি আমি ঠিক এটা নিচে কিন্তু আমার ঘর, তো আমি ঠিক আমার ঘরের মাথার উপর দাঁড়িয়ে আছি। আর এই তো গাছে পানি দিতে আসছিলাম। আমার সাপু, আমি তোমাকে বলতে চাই, আমি পিছনে অনেক ভিডিও আছে আমার এই জিন সংক্রান্ত, তুমি যদি না দেখে থাকো প্লিজ একটু কষ্ট করে দেখে নিবে। আর এই যে আমি বাসার নিচে আমি দেখাচ্ছিলাম, যেহেতু এটা 3তলা বাসা, তো 3তলার উপর থেকেই দেখাচ্ছিলাম। এখানে আসরের সালাত হচ্ছিল, এখানে কিন্তু সুন্দর সাউন্ড পাওয়া যাচ্ছিলো মসজিদের। আর এই যে একটা পাবলিককে দেখছেন, ইনি হচ্ছে পেয়ারার বিজনেস মেবি, তো ইনি দাঁড়িয়ে আছেন। আমি আসলে অবাক হলাম একটু, কারণ এখানে মোটামুটি অনেকেই আছেন যারা নিজের বিজনেস রেখে নামাজের সময় চলে যায় নামাজ পড়তে। ওনার ঠিক অপোজিটেই কিন্তু মসজিদের গেটটা, ওনার মুখ ভর্তি দাড়ি এবং মাথায় টুপি, তারপর উনি যাচ্ছেন না, উনি তার বিজনেস আর কি পাহারা দিচ্ছেন। তো উনি আসলে কি বলবো, কিছু বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হয় নামাজের চাইতে বেশি গুরুত্ব দুনিয়াতে কোনো কিছুই না, কোনো সম্পর্ক না, কোনো বিজনেস না, কোনো চাকরি না, কিচ্ছু না। আমার কাছে মনে হয়, আমার কাছে যখন এইখানে এই মসজিদে যখন সালাত আদায় হয়, যখন সাউন্ড হয়, আমার নিজেরই মন চায় যে আমি মসজিদে যেয়ে নামাজ পড়ি, যেহেতু এখানে মহিলাদের পড়ার কোনো স্থান নেই, পুরুষরা পড়ি তো জায়গা পায় না, তো এর জন্য আর কি আমার যাওয়া হয় না। উনি কীভাবে নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে আছেন আমি জানি না। আর একটা বিষয় হচ্ছে, সালাতে যখন জামাতের সঙ্গে সালাত আদায় করা হয়, এটার গুণ কিন্তু, এটার সওয়াবের গুণ কিন্তু বহু গুণ বেড়ে যায়। তো যাই হোক, এখানে মোটামুটি যারা যারা বিজনেস করে সবাই কিন্তু সালাতের সময় বিজনেস রেখেই চলে যায় নামাজ পড়ার জন্য। আর এই যে সন্ধ্যার পরে ফটোশ্যুটিং হচ্ছে, ফটোশ্যুট করছে আমার হাজব্যান্ড, তার ময়না পাখি, ছোট্ট একটা আমাদের টিয়া পাখি আছে, তো এই টিয়া পাখি এক একটা পোজ নিচ্ছিল, আর বাবা তার ছবি তুলে তুলে তাকে দেখাচ্ছিল। কি আর বলবো, এদের কাহিনী সারাদিন দেখি আর আমি আমার বাবার কথা মনে করি, এটা ছাড়া তো আমার কোনো কিছুই করার নাই। আর সন্ধ্যার পরে আমি যে অনেকগুলো কাপড় ছিল সেই কাপড়গুলো একটু একটু করে ভাঁজ করে নিচ্ছিলাম। আসলে আমরা গৃহিণীরা বাসায় থাকি এটা সবাই দেখে, কিন্তু গৃহিণীরা যে একটুও বসে থাকি না, মানে সারা দিনই কিছু না কিছু করতে হয়, এটা কিন্তু কেউ দেখে না। সন্ধ্যার পরে ছেলের যেহেতু একটু জ্বর নাই, ওর জাস্ট একটু বমি ছিল, তাও এখন নাই আলহামদুলিল্লাহ, ও অনেকটাই ইমপ্রুভড। তো মেডিসিন নেওয়ার পর থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। তো একটু নাস্তা করছিলাম, এখানে পেয়ারা কেটে নিয়েছিলাম, পেয়ারার কথা পরে মনে পড়েছিল, আগে পুরি তারপর পেঁয়াজও খেয়ে নিয়েছিলাম, তারপর পেয়ারা কেটে নিয়েছিলাম। আর পেয়ারার সঙ্গে যে লবণের সঙ্গে মরিচের গুঁড়া মিক্স করা, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশ্বাস করেন সারা দিন কিন্তু কোনো প্লেন যায় না, যখন আমি ভয়েস দিতে যাই তখনই 14টা প্লেন আমার মাথার উপর দিয়ে আসা যাওয়া করতে থাকে। ওদের সমস্যা কি আমি জানি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে দেখা গেল যে সামনে হয়তো বা বড়দিন, এর জন্য প্রত্যেক দিনই বোম ঠোম ফুটানো হচ্ছে।
কোনো একটা আনন্দ যদি সেটার জন্য অন্য একজনকে কষ্ট দেওয়া হয়, আমি মনে করি সেই আনন্দর উপভোগটা অনেকটাই কমে যায়। তো এই যে বোম বা এগুলো ফুটিয়ে মানুষ কী প্রমাণ করে আমি জানি না, যে কোনো ওকেশন ডেতে আমি দেখি যে এরকম বোম টোম ফুটায়, কিন্তু আসলে এটা উচিত না। আমাদের আশেপাশে এরকম অনেক পেশেন্ট আছে যাদের জন্য সাউন্ড অনেক ক্ষতি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।